হ্যালো এভরিওয়ান, আমরা হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে WBSLST ফিজিক্যাল সায়েন্স প্রিপারেশনের জন্য 7 নম্বর ভিডিও। তো প্রথমেই বলে নিই যে আমরা এই ভিডিওতে কি কি কভার করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো সলিউশন করা রয়েছে নিউমেরিক্যালস প্রবলেমের। এগুলো প্রত্যেকটা নিউমেরিক্যালস প্রবলেম এই টপিকগুলো থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং যেই লেভেলের আমাদের কোশ্চেন হয় মোটামুটি সেই লেভেলেরই কোশ্চেন এগুলো। তোমরা দেখলেই বুঝে যাবে, তোমরা তো আর ছোট নও, তোমরা বুঝতে পারো যে কোন লেভেলের প্রশ্ন এসেছিল এর আগের বছরগুলোতে, বা কোন লেভেলের তোমাদের প্রিপারেশন করতে হবে। তোমরা এগুলো সবটাই বোঝো, তবুও আমি বলছি জাস্ট ক্ল্যারিটির জন্য। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সবই NCERT থেকে নেওয়া। তো তোমাদের যাদের NCERT আছে তারা এই পেজগুলো ফলো করতে পারো। দেখো 96, 93 পেজে রয়েছে এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। আর যাদের NCERT নেই তারা কিন্তু ফ্রিতে NCERTর বইগুলো ডাউনলোড করতে পারো। অ্যাটলিস্ট যারা ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা দেবে তারা ফিজিক্স এবং কেমিস্ট্রি বইগুলো ডাউনলোড করে নিও। আর যদি অনেকে রয়েছে যাদের ডাউনলোডেড বই মানে মোবাইল থেকে পড়তে ভালো লাগে না, তোমরা বইগুলো কিনেও নিতে পারো, কেননা ইন ফিউচারেও তোমাদের কাজে লাগবে। যখন তোমরা মনে করো চাকরি পেয়ে গেলে, স্টুডেন্টদেরকে যখন পড়াবে বা কেউ যদি টিউশন পড়াও সেক্ষেত্রেও কাজে লাগবে, এবং অনেকের কাছে রয়েওছে। তো একটু জাস্ট অ্যাডজাস্ট করো। আমার গলাটা আবার একটু খারাপ হয়ে গেছে, আমি একটু আস্তে আস্তে কথা বলবো, খুব কাশি হচ্ছে। তো হ্যাঁ, এই হলো বিষয়। এবার যেটা বলি, আমি NCERTর বই থেকে কিছু সুন্দর সুন্দর প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করব টপিক রিলেটেড। আর সেই সঙ্গে আমার অন্য একটা বই রয়েছে, এই বই থেকে মোটামুটি 1, 2, 3 এই 3টে খুব সুন্দর সুন্দর প্রবলেম, এই 3টে প্রবলেম আমরা শেয়ার করব। এবং 4, 5 এখনই প্রয়োজন নেই, যদি পরবর্তীতে প্রয়োজন মনে হয় আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এখানে তোমরা বলতে পারো যে সলিউশনগুলো করা রয়েছে এরকমভাবে কেন শেয়ার করছি, কেননা দুজনেরই দুপক্ষেরই টাইম ওয়েস্ট যাতে না হয়। সে তুমি যেখানেই পড়ো, প্রত্যেকটা টিচারই যে বই থেকে প্রবলেমগুলো নেয় সেই বইতে কিন্তু সেগুলোর আনসারও দেওয়াই থাকে। তারাও বই থেকেই আনসার নেয়, মানে কোনো টিচারই নিজের মস্তিষ্ক থেকে কিন্তু কোশ্চেন তৈরি করে না। মোটামুটি প্রত্যেকেই কোনো না কোনো রেফারেন্স বই ফলো করে, সেই বইয়ের থেকেই কোশ্চেনগুলো নেয় এবং তারা নিজেরা কখনো কখনো আনসার বের করে। বেশিরভাগ সময়ই বইগুলোতে আনসার দেওয়াও থাকে। মোটামুটি ওই প্রসেসটা একই রকম। তো আমি এখানে উত্তরগুলো লিখে নিয়েছি যাতে তোমাদের এবং আমার দুজনেরই সময় অপচয় না হয়, কেননা লিখতে গেলেও অনেকটা সময় লাগে। আর আরেকটা বিষয় যেটা বলি, তো এই নিউমেরিক্যালসগুলো কোন টপিকের উপর বেস করে, সেটা হচ্ছে এই যে নিউটনস লস অফ মোশন, ইনার্শিয়া, ইউনিটস অফ ফোর্স, ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এগুলোর থেকে মানে এই টপিকগুলোর উপর বেস করে মেইনলি ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকগুলোর থেকে। ঠিক আছে, তো মেইনলি সেই টপিকটার উপর বেস করে বেশ কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম রয়েছে। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট, যারা 6 নম্বর ভিডিওটি দেখোনি তারা কিন্তু 7 নম্বর ভিডিওটা এখন দেখবে না, কিচ্ছু বুঝতে পারবে না, তোমাদের কিন্তু সময় নষ্ট হবে। এখন কিন্তু প্রত্যেকটা মিনিট খুব মূল্যবান, তাই বেকার বেকার 7 নম্বর ভিডিওটা আগে দেখবে না যারা 6 নম্বর দেখোনি, এবং যারা 6 নম্বর দেখেছো তারাই একমাত্র 7 নম্বর দেখবে। অর্থাৎ সিকোয়েন্স ওয়াইজ তোমাকে যেতে হবে, আগে 6 নম্বর দেখতে হবে। থিওরিতে কী কী বলা রয়েছে, থিওরি যদি ক্লিয়ার না হয় তোমার, তাহলে নিউমেরিক্যালস কী করে বুঝবে, অসুবিধা হবে বুঝতে এবং সময়টাও নষ্ট হবে। তো আগে 6 নম্বর দেখে তবেই কিন্তু 7 নম্বর ভিডিওটা দেখবে। তো আরেকটা বিষয় শুরু করার আগে, কেউ একজন কমেন্ট করেছিলে, তো যদিও জানো বিষয়টা সবাই, তবু আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, এই বিষয়গুলোও ইম্পর্টেন্ট। তো তোমাদের কেউ একজন বলছিলে
যে মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না লেখাগুলো, ছোট ছোট বা বইয়ের যে প্রশ্নগুলো সেগুলো বোঝা যাচ্ছে না। তো তোমরা তার জন্য কি করবে, ইউটিউবে গিয়ে সার্চ করলে পিঙ্কি একাডেমি চলে আসলো, ভিডিওসে গেলে ভিডিওসে যাওয়ার পর তোমরা যে কোনো একটা, মনে করো আমি এই ভিডিওটা খুললাম, ঠিক আছে, এই ভিডিওটা খুললাম। এবার অনেকে বলছিল বোঝা যাচ্ছিল না, যাতে বোঝা যায় তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এটাকে তোমরা ফুল স্ক্রিন করে নেবে। ওকে, ফুল স্ক্রিন করে নিলে, ফুল স্ক্রিন করার পরে তোমরা কি করবে, এই দিকে দেখো ডান দিকে সেটিং রয়েছে, ঠিক আছে, সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে কোয়ালিটিতে গিয়ে হায়ার পিকচার কোয়ালিটি করবে। হায়ার পিকচার কোয়ালিটি করলে এরপর করার পরে এটাকে আরও জুম করবে, যতটা জুম করা যায়। ওকে, এই তো জুম করলে এই দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এই বিষয়গুলো কিন্তু দু একজনের সমস্যা হচ্ছে, যাই জন্য আমি বলে দিলাম। এবার দেখো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এই প্রসেসটা তুমি যদি ফলো করো তাহলে কিন্তু যে ছোটো ছোটো লেখা বইয়ের যে প্রশ্নগুলো সেগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। জাস্ট যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে সেখানে গিয়ে আর একটু জুম ইন জুম আউট করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো আর এখানে গিয়ে সেটিংসে গিয়ে এই হায়ার পিকচার কোয়ালিটিটা করে নেবে। ওকে, তো এটা বোঝা গেল, ব্যাস। এবার হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের মেইন পার্টে, মানে প্রবলেম সলিউশনের দিকে। দেখো এটা হচ্ছে আমাদের এনসিইআরটির রেফারেন্স একটা বই, এনসিইআরটি বেস্ট রেফারেন্স বই। তো এখানে প্রথম প্রশ্নটা দেখো, আ বল অফ মাস 0.15 kg is dropped from a height 10 meter, strikes the ground and rebounds to the same height. The magnitude of impulse imparted to the ball is g is equals to 10। আচ্ছা, ইম্পালসটা বের করতে হবে, দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস ইম্পার্টেড টু দ্য বল। আর জি এর ভ্যালু মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে, জি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা কীভাবে করব দেখো, আমরা জানি ইম্পালসের যে ফর্মুলা এর আগের 6 নম্বর ক্লাসে আমি বলেছি যে ইম্পালস ইজ বেসিক্যালি দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। আবার মোমেন্টামের ফর্মুলা আমরা কি পড়েছি, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে ফাইনাল মোমেন্টাম হচ্ছে ফাইনাল মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি। মাস তো এক্ষেত্রে বলটার কনস্ট্যান্টই থাকবে, তো এই মাসের ভ্যালুগুলো একই বসাবো, ঠিক আছে। শুধু চেঞ্জ হয়ে যাবে আমাদের হচ্ছে হাইটটা, ঠিক আছে। একবার হাইট হয়ে যাবে হচ্ছে আমাদের 2h, আরেকবার হাইট হয়ে যাবে হচ্ছে শুধু h। আর ভেলোসিটিটা বের করার সূত্র হচ্ছে আমরা জানি নিউটনের কাইনেমেটিক যে ইকুয়েশন ছিল আমাদের, তার মধ্যে থার্ড যে ইকুয়েশনটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই যে ইকুয়েশনটা ছিল, এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা 0, বলটা তো প্রথমে তো শুরুতে তো কোনো ভেলোসিটিতে ছিল না, তো ইনিশিয়ালি ইউ 0, তাহলে ভি সমান সমান কি লিখতে পারি, 2gh রুট ওভার 2gh, সেটাই অ্যাপ্লাই করা হয়েছে। তারপর এখান থেকে এই ফর্মুলাটা বসিয়ে দেওয়া হয়েছে, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এম এর মান তো দুই ক্ষেত্রে একই থাকবে, এই মানগুলো বসিয়ে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে উত্তর পেয়ে যাবে 4.2। ওকে, যেটা কিনা আমাদের অপশনের হচ্ছে সি, 4.2 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোশ্চেনটা আনসারটা দুটোই পেয়ে যাবে। এবার দেখো আমরা চলে যাব হচ্ছে 4 নম্বর প্রবলেমে। 4 নম্বর প্রবলেম কি বলেছে, আচ্ছা আমি এটাকে এবার এদিকে দিয়ে দিই। হ্যাঁ, 4 নম্বর প্রবলেম বলেছে, আ স্টোন ইজ ড্রপড from a height h. It hits the ground with a certain momentum p. If the same stone is dropped from a height 100% more than the previous height, the momentum when it hits the ground will change by। তো এক্ষেত্রে একই রকমভাবে মোমেন্টামের ফর্মুলা আমাদের জানতে হবে। মোমেন্টামের ফর্মুলা হচ্ছে p is equals to mv, তাই তো। মোমেন্টামের ফর্মুলা আমাদের
P is equals to mv. ওয়েট, একটু লাইটটা অ্যাডজাস্ট করতে হবে। Just wait a minute. মোমেন্টামের ফর্মুলা হচ্ছে P is equals to mv। ওই একই রকমভাবে আবার এই সেম ওয়েতে v এর ভ্যালু আমরা √2gh লিখতে পারি। এখানেও ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তো ফর্মুলাটা লিখে নিলাম। when stone hits the ground, momentum P is equals to m √2gh। এবার দেখো কোশ্চেনে বলেছে যে if the same stone is dropped from a height 100% more than the previous height, তো এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন তোমাদেরকে জানতে হবে। প্রিভিয়াস হাইট ছিল h প্লাস, তাহলে 100% মোর দ্যান দ্য প্রিভিয়াস হাইট, তাহলে 100% মোর মানে হচ্ছে প্রথমের যে হাইট তার 100%, তার মানে h ইন্টু 100% মানে 100 সামথিং, 50% মানে আমরা কি লিখি 50/100, তো 100% মানে এখানে 100/100, 100 কাটা, তো h প্লাস h, তার মানে হয়ে যাবে হচ্ছে 2h। তার মানে প্রথমের হাইটের 100% মোর হাইট যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে 2h হাইট। তো নতুন যে হাইটটা সেটা পেয়ে যাব আমরা 2h। তাহলে নতুন মোমেন্টামটা কি পাবো, m √2g, 2g ইন্টু হাইট, নতুন হাইট হচ্ছে 2h, তো এই √2 আর বাকিটা হচ্ছে আমাদের p, m √2gh হচ্ছে আমাদের p এর সঙ্গে সমান, তো √2 p বসিয়ে দিলাম। এবার চেঞ্জ ইন মোমেন্টামের ফর্মুলা বা এনিথিং উইথ চেঞ্জ, পার্সেন্টাইল চেঞ্জ, সেটা হয় হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইড বাই ইনিশিয়াল ইন্টু 100%। একই রকমভাবে আমরা যদি সরল করি তাহলে আমরা এই উত্তরটা পাবো। ঠিক আছে, এখানে বুঝতে কোনো অসুবিধে নেই আশা করি। পি প্রাইম মাইনাস পি, তো পি প্রাইম মানে কি √2p। আচ্ছা আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে, দু একজনের অসুবিধে হতে পারে। পি প্রাইম মানে হচ্ছে √2p মাইনাস পি এর জায়গায় পি লিখলাম, ডিভাইডেড বাই পি এর জায়গায় পি লিখলাম, ইন্টু 100%। ওপর থেকে নিচ থেকে পিটা কমন নাও। আচ্ছা আমি এই দিকে চলে যাচ্ছি, ওপর থেকে পিটা কমন নিলাম, কি থাকলো √2 - 1, পি তো নিয়ে নিয়েছি, আর একটু নিচের পি ইন্টু 100%, পি পি কেটে দাও। এবার √2 এর ভ্যালু হচ্ছে, √2 মানে এই ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে, সরি এর দিকে দেখাই যাচ্ছে না। √2 এর ভ্যালু হচ্ছে 1.414, √2 মান, ভ্যালু অফ √2 মনে রাখতে হবে, ভ্যালু অফ √2 1.414। √2 ভ্যালু কত, √3 ভ্যালু কত, তারপর লগের কিছু মান, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো √2 ভ্যালু হচ্ছে 1.414, তো এই √2 জায়গায় আমরা বসিয়ে দেব 1.414 মাইনাস 1, নিচে কিছু নেই, ইন্টু নিচে পি ছিল, পি পি কেটে গেছে, এবার 100%। এবার 1.414 থেকে 1 চলে গেল, কত থাকবে 0.414 ইন্টু 100%। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 414, তারপরে দুটো শূন্য, কয় ঘর আগে দশমিক, 1 2 3, 1 2 3, 3 ঘর আগে দশমিক, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 41.4। বোঝা গেল ক্যালকুলেশনটা? আমি ক্যালকুলেশনটা করে দিলাম, যার জন্য যদি কারো বুঝতে একটু অসুবিধে হয় ক্যালকুলেশনটা করে দিলাম এখানে। তো এটার উত্তর আমাদের হয়ে যাবে 41% অ্যাপ্রক্সিমেটলি, তো আমরা 41%ই লিখব। এরকম যদি অপশানে যদি এক্স্যাক্ট না মেলে 41 চলে এসছে, 41 আমরা এরকমভাবে উত্তর করে দেব। এবার আমি দেখে নেব 5 নম্বর প্রশ্ন, এবং সবশেষে তোমাদেরকে বলবো যে তোমাদেরকে আর কিভাবে প্রস্তুতি নিতে হবে, মানে এই টার্গেট যেটা আর কি প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলি যে ফার্দার
তোমাদেরকে আর কি করতে হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা আমি এখানেই করে দিচ্ছি। 5 নম্বর প্রশ্নটা বলেছে, a body of mass m hits normally a rigid wall with velocity v and bounces back with the same velocity. The impulse experienced by the body. তো এরকম একটা রিজিড ওয়াল রয়েছে, একটা বডি, যে কোনো একটা বডি মনে করো এ কী করলো, এই রিজিড ওয়ালে আঘাত করলো এবং আঘাত করার পর বাউন্স ব্যাক করলো। তাহলে বলেছে দ্য ইম্পালস এক্সপিরিয়েন্স বাই দ্য বডি। তো বডিটার মাস বলেছে এম, ভেলোসিটি বলেছে ভি, তাহলে মোমেন্টাম কত হবে? মোমেন্টাম পি ইজিক্যালস টু এম ভি। তাহলে ইম্পালস কি হয়? ইম্পালস হয় হচ্ছে, what is the formula for impulse? Impulse is equals to change in momentum, তাই তো? ইম্পালস হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে বডিটার ফাইনালি মাস ছিল হচ্ছে, চেঞ্জ ইন মোমেন্টাম মানে আমরা কি বলি? পিএফ মাইনাস পিআই, তাই তো? পিএফ মাইনাস পিআই। এবার বডিটার যখন বাউন্স ব্যাক করলো, তার মোমেন্টাম সেই একই হয়ে যাবে এমভি মাইনাস, এবার পিআই এর যে ভ্যালু, তোমরা যদি একটু ভাবো, প্রথমে এই ডিরেকশানে যাচ্ছিল, তারপরে এই ডিরেকশানে এলো, সেই যে ডিরেকশানটা দুটো কি নেগেটিভ হবে না? এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, তো সেক্ষেত্রে আমরা লিখব এটা হচ্ছে মাইনাস এমভি। তাহলে এমভি আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে হচ্ছে 2mv, ঠিক আছে? এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 2mv। তাহলে দ্য ইম্পালস এক্সপিরিয়েন্স বাই দ্য বডি, ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, পিএফ মাইনাস পিআই, উত্তর হয়ে যাবে হচ্ছে 2mv। বোঝা গেল? এটার সলিউশন এভাবেই করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে নাম্বার 14। নাম্বার 14-এ 14 কি বলেছে দেখো। আচ্ছা, 14 আমাদের এখানে 14, a ball of mass 150 gram moving with an acceleration 20 meter per second square is hit by a force which acts on it for 0.1 second. The impulsive force. ওই একই রকমভাবে বললাম যে টপিকটা ইম্পালসিভ ফোর্সটা খুবই ইম্পর্টেন্ট, ইম্পালসটাও ইম্পর্টেন্ট। আর একটা বিষয় আমাদের নিউমেরিক্যাল সলভ করার জন্য প্রয়োজন, সেটা সবাই জানো, আমরা এসআই পদ্ধতিতে করছি, তাই তো? যেহেতু এখানে মিটার দেওয়া আছে, দেখো মিটার সেকেন্ড, তো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড এবং ভরের একক কিন্তু কিলোগ্রাম, কিন্তু এখানে দেখো গ্রামে দেওয়া আছে। তাহলে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, তাই তো? তো গ্রাম থেকে আমরা যদি কিলোগ্রামে যাই, কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গ্রাম থেকে আমরা কিলোগ্রামে কনভার্ট করে নেব, কেননা সেম ইউনিটে আমাদের নিউমেরিক্যাল সলভ করতে হবে। তো গ্রাম থেকে আমরা কিলোগ্রামে নিয়ে গেলাম। এবার আমরা সূত্র কি জানি? ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমাদের ইম্পালসিভ ফোর্স বের করতে হবে। ইম্পালসিভ ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি, এফ ইন্টু ডেল্টা টি। বা যেই ক্ষুদ্র সময়ের জন্য কোনো একটা বৃহৎ বল যখন কাজ করে, তখন সেই বলটাই হয়ে যায় হচ্ছে আমাদের ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে? তার জন্য আমরা ফোর্সের ভ্যালুটা বের করি। মাস দেওয়া আছে, অ্যাক্সিলারেশন আমাদেরকে ধরে নিতে হবে এক্ষেত্রে, জাস্ট ওয়েট। মাস হচ্ছে আমাদের, এখানে যদি আমরা মাসটা এই শূন্য কাটা, তাহলে 15/100, আর এখানে আমরা যদি 10 করি, এম ইন্টু এ, 15/100, 10, 0 0 কেটে গেল, তাহলে 5 2, 1 মিনিট, সরি এখানে অ্যাক্সিলারেশনটা বলে দেওয়া আছে,
মাস বলে দেওয়া আছে, অ্যাক্সিলারেশন বলে দেওয়া আছে। এই দুটো দেখেই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা ফোর্স এফ ইজিক্যালস টু এম এ করবো। এমটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো সেখান থেকে আমরা মান বসাই। আচ্ছা, আমি এই জায়গাটা করে দিই, তা নাহলে এই নিউমেরিক্যালসগুলো কী হয়, মুখে মুখে করলে না অসুবিধা হয়। তো আমরা এখানে এই শূন্য একটা শূন্য কেটে দিই, তারপরে তাহলে আমরা পাবো 15 ডিভাইড বাই 100, এটা হয়ে গেল আমাদের মাস, তাই তো, ইন্টু অ্যাক্সিলারেশন কত দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে 15কে কাটলে 3 5 15। তাহলে এফ সমান সমান আমরা পেলাম 3। আর ফোর্সের ইউনিট, এসআই ইউনিট হচ্ছে নিউটন। বলের এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এবার আমরা বল পেয়ে গেছি, কতটা সময় ধরে কাজ করেছে সে সময়টা হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে 0.1 × 3 দিয়ে গুণ করলে 0.3 নিউটন পেয়ে যাব হচ্ছে আমরা ইম্পালসিভ ফোর্সের মান। ইম্পালসিভ ফোর্সের কিন্তু ইউনিটটা ইটসেলফ ফোর্সের ইউনিট হবে। এগুলো কিন্তু আমি থিওরি ক্লাসে আলোচনা করেছি, তাই জন্য বারবার বলছি যে তোমরা কিন্তু অবশ্যই থিওরি ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে। এবার এই দুটো থিওরি প্রশ্ন এখানেই সলভ হয়ে যাবে। 17 নম্বর দেখো, আর হচ্ছে 19 নম্বর দেখো, 17 এবং 19। এনসিইআরটির পেজ পেয়ে যাবে তোমরা 91 আর 95-এ। Physical independence of force is consequence of first law of motion, ঠিক আছে। আর 19 নম্বর বলেছে a particle of mass m is moving with a uniform velocity v1. It is given an impulse such that its velocity become v2. The impulse is equals to, একদম সহজ, impulse is equals to change in momentum, মানে mv2 minus mv1, এটাকেই m কমন দিয়ে লিখেছে, মানে m2 v2 minus m1 v1। এবার mটা যদি একটা বস্তুই যদি হয় তাহলে মাসটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। তারপর mv2 minus mv1, তারপর mটা আমরা কমন নিয়ে নিলে পেয়ে যাব হচ্ছে m × v2 minus v1, ঠিক আছে। এই দুটো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিজেদের খাতায় সুন্দর করে লিখতে পারো। এবার চলো বাকি যে প্রবলেমগুলো সেগুলো আমি আমার বই থেকেই তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, এবং তারপরে তোমাদেরকে টার্গেটটা বলবো যে তোমরা ফার্দার কিভাবে পড়বে এখান থেকে। আচ্ছা, প্রথমে দেখো নিউটনস, এই নিউমেরিক্যালসগুলো হচ্ছে নিউটনস ল অফ মোশন থেকে। তোমরা হয়তো এই বইটার কথাও জিজ্ঞাসা করবে, তোমরা না যে কোনো বই কিন্তু ফলো করতে পারো। অনেক ভালো ভালো বিখ্যাত রাইটারের একটু ইউটিউবে রিভিউ নিয়ে নেবে, যে এনসিইআরটি বেসড যে বইগুলো হয় না, দেখবে বইগুলো বেশ অনেকটা মোটা এবং মানে ফেমাস কতগুলো রাইটার রয়েছে, যেমন H.C. ভার্মা বলো, তারপর আমি না নামগুলো ভুলে গেছি, আরও কিছু রয়েছে, তোমরা দেখবে যে তারপর হচ্ছে আরিহান্তের বইগুলো, আরিহান্তের কিছু বই হয়, MTGর কিছু বই হয়। যে কোনো একটা বই রিভিউ দেখবে, যে বইটা তোমাদের ভালো লাগছে রিভিউ অনুযায়ী যেটা মনে হচ্ছে কেনা যায়, এনসিইআরটি বেসড, মানে যেগুলো হচ্ছে এনসিইআরটির যে প্রবলেমগুলো, টপিক ধরে ধরে প্রবলেমগুলো, নিউমেরিক্যালসগুলো যেখানে বেশি করে সলভ করে দেওয়া রয়েছে না, সেরকম যে কোনো কিন্তু বই তোমরা একটা রাখতে পারো রেফারেন্স। আর এনসিইআরটি যেটা বললাম যে থিওরি বইটা ডাউনলোড করে নিতে পারো, বা খুব বেশি দাম নয়, 100-150 বা ম্যাক্স টু ম্যাক্স 200 করে হবে একটা বইয়ের দাম, সেই বইগুলো একটু কিনে নিতে পারো। যদি না কিনতে পারো তাহলে ওই যে বললাম অনলাইনে পেয়ে যাবে, ওকে। আর এটাও তোমার ওই এনসিইআরটি বেসড বই। তো চলো এবার এই প্রবলেমগুলো তোমরা একটু দেখে নাও। আদারওয়াইজ এই ধরনের প্রবলেম আমরা যেহেতু আলোচনা করেছি, তোমরা এক কাজ করতে পারো, তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, বুঝতে আশা করি অসুবিধে হবে না। তো জাস্ট আমি একবার করে বলে দিচ্ছি। আ বুলেট অফ মাস দেওয়া রয়েছে, মুভিং উইথ স্পিড, ভেলোসিটি দেওয়া রয়েছে, এন্টার্স আ হেভি উডেন ব্লক অ্যান্ড ইট স্টপড আফটার ডিস্টেন্স অফ 0.6 মিটার। আচ্ছা দেখো, উডেন একটা ব্লকের মধ্যে ঢুকে সেটা স্টপ হয়ে গেল, তার মানে তার ফাইনাল যে ভেলোসিটি সেটা কি হবে, ফাইনাল ভেলোসিটি কিন্তু ওর 0 হয়ে গেল।
ইনিশিয়াল দেখো মুভিং উইথ স্পিড, এটা বলেই দিয়েছে যে ও এত স্পিডে মুভ করছে, তার মানে ইনিশিয়ালি ওর একটা ভ্যালু ছিল, ইনিশিয়াল ভেলোসিটি বলে দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি ফাইনালি স্টপ হয়ে গেছে, জিরো কতটা ডিস্টেন্স গিয়েছে সেটা এসের ভ্যালু বলে দেওয়া আছে। এবার শুধু আমাদের ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে। কী বের করতে হবে? হোয়াট ইজ দ্য এভারেজ রেজিস্টিভ ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্লক ইন দ্য বুলেট। তো যা যা দেওয়া আছে লিখে নাও। এম দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভিটা 0, এস কতটা গিয়েছে সেটা দেওয়া আছে। বের করতে হবে রেজিস্টিভ ফোর্স এফ, এবং ফোর্স বের করার জন্য আমাদের অ্যাক্সিলারেশনের প্রয়োজন হবে, এর ভ্যালু লাগবে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন মানে মাইনাস আসবে, যেটা কিনা রিটার্ডেশন হয়ে যাবে। তো সেই আবার থার্ড লটা অ্যাপ্লাই করো। ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ারটাকে এদিকে নিয়ে লেফট নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। ওকে, তারপর এর ভ্যালু এই ইকুয়েশনটা থেকে বের করতে হবে, তারপরে এফ ইজিক্যালস টু এম ইন্টু এ। সিম্পল, কোনো কমপ্লেক্সিটি নেই। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, সুন্দর করে নিজেদের মতো করে সলভ করে রেখে দেবে খাতার মধ্যে। আর এছাড়াও আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতেও কিন্তু এই ধরনের প্রবলেম পেয়ে যাবে। একই রকমভাবে এটাও আমি আর বলছি না, তোমরা এই প্রবলেমটা এবং সেই সঙ্গে আচ্ছা আমি না এই পাতাটা এইভাবে করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মোটামুটি 1 2 3 4 এই 4টে প্রবলেম তোমরা তোমাদের মতো করে সুন্দর করে একটু করে নিও। ঠিক আছে, ওই একই রকম ওই থিওরি বেস। ঠিক আছে, আমরা যেই থিওরিটা বা যেই থিওরিগুলো 6 নম্বর ভিডিওতে আলোচনা করেছি সেই থিওরির উপর বেস করেই এই প্রবলেমগুলো। ওকে, বুঝতে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, আমি আর এগুলো তাহলে এক্সপ্লেন করছি না, তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে। নেক্সট ইজ আর টার্গেট। আমাদের টার্গেট কি হবে এই টপিকগুলোর থেকে, নিউমেরিক্যালস বেস বা থিওরি আর কি করব সেটা আমি একটু বলছি। দেখো এই টপিকগুলো থেকে না খুব বেশি প্রবলেম আমি আগের বছরের কোশ্চেনগুলোতে দেখিনি, যদিও আমি পিজি লেভেলের কোশ্চেনটা এই টপিক রিলেটেড মানে খোঁজই করিনি, কিন্তু 9 10-এর যে প্রশ্নগুলো সেগুলো দেখলাম আমি, কিন্তু এই টপিকগুলোর থেকে প্রশ্ন পেলাম না। হয়তো আমি স্কিপ করে গেছি বা আমার নজরে পড়েনি। তোমরা যদি পেয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যে ছিল একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নটার জাস্ট ইনিশিয়াল 2-3টে শব্দ লিখে দিও, তাহলে আমি দেখবো আবার কোশ্চেনগুলো যে সত্যি ছিল কি না। তো সে অন্য প্রসঙ্গ, না থাকলেও এই টপিকগুলো ইম্পর্টেন্ট এবং আমাদেরকে করতে হবে। তো তোমরা কি করবে, দেখো আমি কিন্তু সব ইম্পর্টেন্ট যে থিওরিগুলো সেগুলো এক্সপ্লেইন করে দিয়েছি। এবার নেক্সট তোমাদের কাজ কি, থিওরি রিলেটেড তোমাদের কাজ হলো তোমাদের কাছে যতগুলো বই বা যে বই থাকুক না কেন, বেসিক যে জিনিসগুলো না সেগুলো তোমাদেরকে তোমাদের মতো করে পড়তে হবে। বেসিক লাইন ধরে ধরে কিন্তু কেউই পড়াবে না, এবং যে পড়াবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এক লাইন ধরে 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 বেসিক থেকে যারা শুরু করবে, একদম বেসিক থেকে, নিউটনের যেমন প্রথম সূত্র কি বলেছে, লাইন ধরে ধরে একই লাইন 14 বার করে বলে 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 যারা পড়াবেন তারা কিন্তু শুধুমাত্র সময় নষ্ট করবেন। কেননা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আমরা সবাই জানি, তো ওই ধরনের যে রিলেটেড তার যে এক্সপ্লানেশন সেগুলো কিন্তু তোমাকেই রেডি করতে হবে, এবং টোটাল টপিক ওয়াইজ যে থিওরিগুলো তোমার বই থেকে তোমাকে পড়তে হবে। কখনো কখনো কি হয়, ওই থিওরির মধ্যে কিছু একটা লাইন ট্রিক্স লুকিয়ে থাকে, একটা সুন্দর একটা ব্যাপার স্যাপার কিছু লুকিয়ে থাকে আমাদের ফিজিক্সে, তো ওইখান থেকেও ডিরেক্ট থিওরি বেস এমসিকিউ দিয়ে দিতে পারে। তো তাই জন্য তোমাদেরকে কিন্তু থিওরিটা তোমাদের বেসিক লেভেলের যেটা বই থেকেই তৈরি করতে হবে। আর আমি মোটামুটি অ্যাডভান্স লেভেলের ইম্পর্ট্যান্ট যে থিওরিগুলো সেগুলো বলে দিয়েছি, উইথ নিউমেরিক্যালস, এক্সপ্রেশন, উইথ ইকুয়েশনস। বোঝা গেল? এবার নিউমেরিক্যালস পার্টটা তোমরা কি করবে। নিউমেরিক্যালস পার্টের জন্য ওই একই রকম আমি যেই নিউমেরিক্যালসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই লেভেলের যত রকমের নিউমেরিক্যালসগুলো তোমরা তোমাদের বইতে পাবে সেগুলো তোমরা সলভ করবে, কেমন? আর খুব বেশি হায়ার লেভেলের যাওয়ার দরকার নেই। ওকে, তোমাদের কোনো
ফ্রেন্ডের ভাই হোক বোন হোক, তোমাদের ভাই বোন হোক, বা পরিচিত কেউ হোক, কারোর কাছে যদি দেখবে যে WBJEE রেফারেন্স বইগুলো যদি থাকে, ওখানেও তোমরা টপিক ওয়াইজ MCQ পেয়ে যাবে। সেই ধরনের বইগুলো কালেক্ট করতে পারো, সেখান থেকেও কিছু কিছু MCQ সলভ করতে পারো। ঠিক আছে? তো এভাবে যদি তুমি প্রতিটা টপিক, থিওরি, নিউমেরিক্যালস রিলেট করে করে পড়াশোনা করো, তাহলে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। আর টাইম ওয়েস্ট করবে না ওই বেসিক জিনিস বুঝতে গিয়ে, লাইন ধরে ধরে বেসিক জিনিস বুঝতে গিয়ে একদমই টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। যেগুলো একবার পড়লেই তোমার মনে পড়ে যাবে, যেগুলো একবার পড়লেই তুমি বুঝে যাবে, সেগুলোর জন্য তুমি কেন সময় দেবে, তাই না? তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার গলা আর নিচ্ছে না, প্রচণ্ড ব্যথা করছে গলা। যাই হোক, এর পরের ভিডিওতে আমরা নেক্সট টপিক শুরু করব। আর এই টপিক থেকে আমি আর খুব বেশি নিউমেরিক্যালস বলছি না, তোমরা কিভাবে এগোবে বলে দিলাম, কী ধরনের নিউমেরিক্যালস সলভ করবে বলে দিলাম। তো নেক্সট কী রয়েছে আমি জাস্ট একটু বলে দিচ্ছি, দেখি পরে কী শুরু করব আমাদের। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে elastic collision of particles moving in the same elastic collision of particles moving in the same line। আচ্ছা, তার মানে 1D collision moving in the same line, মানে এক লাইনে মুভ করছে দুটো পার্টিকেল, তার মানে হচ্ছে 1 ডাইমেনশনাল যে কলিশন সেটা। 2D কিন্তু নেই, 2D বলেনি তো কেন করব। আচ্ছা, বলেছে কি, ওয়েট, elastic collision of particle moving in the same line, static and kinetic, না 2D বলেনি, 3D বলেনি, করব না। যাই হোক, 1D করব, 1D collision করব। static and kinetic friction, coefficient of friction, ঘর্ষণের যে কোএফিসিয়েন্টগুলো, ঘর্ষণ গুণাঙ্ক, সেগুলো করতে হবে, ইম্পর্টেন্ট সেগুলো। তো এর পরের দিনের ভিডিওতে, অর্থাৎ 8 নম্বর ভিডিওতে আমি এই থিওরিগুলো কভার করার চেষ্টা করব। তারপর একই রকমভাবে 9 নম্বর ভিডিওতে এই থিওরি রিলেটেড নিউমেরিক্যালসগুলো করব। তো আমি যতদূর পারি আমার শরীর ঠিক থাকলে তোমাদেরকে আমি এভাবেই হেল্প করব। আর কেউ একজন কমেন্ট করেছিলে যে মানে সেট আপ চেঞ্জ করে পেন ট্যাব মোডে পড়াতে। তো বর্তমানে আমার কাছে ল্যাপটপ, পেন ট্যাব কিছুই নেই। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি একটা জায়গা থেকে অন্য রাজ্যে ট্রান্সফার করেছি। তো আপাতত ল্যাপটপ কেনারও ইচ্ছে নেই। তো বেসিক কিছু অল্প স্বল্প 2-4টে জিনিস আমার রয়েছে, যেমন বইও বেশি নেই। তো সেগুলোর থেকেই আমি যেমনভাবে তোমাদেরকে হেল্প করতে পারি, আমি এরকমভাবেই পেন পেপার মোডেই তোমাদেরকে হেল্প করতে চাই। জাস্ট এতটুকুই বলার। আর তোমাদেরকে আবারও বলবো, ভালো করে প্রিপারেশন নাও। বেসিক জিনিস অন্য জায়গায় বুঝতে গিয়ে সময় নষ্ট করো না, সময় কম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।